আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেসিক টু এক্সপার্ট কম্পিউটার কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড। কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন, আপনার পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড আছে কি না তা কিভাবে জানবেন, এবং মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটি মেনু এবং সাবমেনু সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড আছে কি না তা কিভাবে চেক করবেন। তার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার কম্পিউটার সার্চ বক্সে। এখানে সার্চ বক্সে টাইপ করবেন মাইক্রোসফট ওয়ার্ড লিখে। মাইক্রোসফট ওয়ার্ড লেখার পরে আপনি যে ভাষণটি ব্যবহার করছেন তা সহ আপনার কাছে শো করবে। এখানে মাউস ক্লিক করে ওপেন করুন। তারপর আমরা এই ফাইলটিকে কেটে দিচ্ছি। প্রথমে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে মেনুটি আছে এটিকে বলা হয় টাইটেল বার, এবং যে টাইটেল বারের নিচে যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় মেনু বার। এবং মেনু বারের অধীনে যে সকল মেনু আমরা দেখতে পাচ্ছি, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফ্রন্ট বক্স, তারপর প্যারাগ্রাফ বক্স, স্টাইল বক্স, এগুলো সব হচ্ছে একটি সাব মেনু। ইনসার্টের মধ্যে রয়েছে যেমন টেবিল, কনভার্ট টু পেজ, এই সবগুলোকে বলা হয় সাব মেনু। তো আমরা প্রথমেই এই ফাইল মেনু কাজ দেখি। ফাইল মেনু দ্বারা আমরা কী কী কাজ করতে পারি, তার জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে দেখছি আমরা সেভের কাজ, অর্থাৎ এই ফাইলটিকে যদি আমরা কোনো নামে সেভ করতে চাই তাহলে আমরা এই সেভে ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা এখানে কোনো নামে এখন সেভ করে নাই, তাই আমরা সেভ করে নিচ্ছি ফাইলটিকে। সেভ করার জন্য আমি সেভে ক্লিক করলাম, এবং ফাইলটি আমি কোথায় সেভ করব তার জন্য আমি লোকেশনটা সিলেক্ট করব। আমি চাইতেছি এই ফাইলটি আমি মিউজিক ফাইলে সেভ করব। মিউজিক ফাইলটি চিনিয়ে দিলাম। তারপর আমি এখানে এই ফাইলটি একটি নির্দিষ্ট নাম দিচ্ছি। এখানে দিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস, মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস একটি নাম দিলাম, এবং ফাইলটিকে আমি সেভ করে নিলাম। এই গেল সেভের কাজ। এই যে এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস, এখানে ফাইলটির নাম এটি টাইটেল বারে শো করছে, অর্থাৎ এই ফাইলটিকে আপনি যে নামে দেবেন তা এই টাইটেল বারে দেখতে পারবেন। তারপরে আমরা আবারও চলে গেলাম ফাইল মেনুতে। এখানে দেখতে পাচ্ছি তারপর সেভের পরে আছে সেভ অ্যাজ, অর্থাৎ একটি ফাইলকে আমরা যদি আরেকটি নামে সেভ করতে চাই, অর্থাৎ বিভিন্ন নামে সেভ করার জন্য একটি ফাইলকে বিভিন্ন লোকেশনে সেভ করার জন্য এই সেভ অ্যাজটা ব্যবহার করা হয়। আমরা অনেক সময় চাই যে একটি ফাইলকে হুবহু ডুপ্লিকেট না করে একটি ফাইল অনেক জায়গায় রাখতে, অনেক নামে রাখার জন্য এই সেভ অ্যাজটা ব্যবহার করা হয়। তার জন্য আমরা আবার এই সেভ অ্যাজে ক্লিক করলাম। আমরা চাইতেছি যে এই ফাইলটি আমাদের আরেকটি ফাইলে থাকবে, এর জন্য আমরা চাইছি ডাউনলোডে এই ফাইলটিকে রাখতে। এর জন্য আমরা ডাউনলোডে এই ফাইলটির একটি নাম দিলাম মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস 1, এবং সেভ করে রাখলাম। এই গেল সেভ অ্যাজের কাজ। তারপরে আছে আবার আমরা ফাইল মেনুতে ক্লিক করলাম, তারপর আছে ওপেন। আমরা ওপেনে ক্লিক করলাম। এই ওপেনের কাজ হলো আপনি যদি পূর্বে কোন ডকুমেন্টে কাজ করে থাকেন তা ওপেন করার জন্য এই ওপেনটা ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি প্রিভিয়াস যেই কাজগুলো করেছেন সবগুলো ফাইল আপনি ওপেন করার জন্য এই ওপেনে ক্লিক করে ওপেন করতে পারবেন। আমরা আপাতত কোনো ফাইল এখানে ওপেন করছি না, তবে আপনাদের দেখানোর জন্য আমি কম্পিউটার বেসিক টু এক্সপার্ট ক্লাসের রুটম্যাপটা ওপেন করলাম। অর্থাৎ একটি ফাইল ওপেন করার জন্য এই ওপেনটা ব্যবহার করা হয়। নাও আমরা আবার সেই ফাইল মেনুতে ক্লিক করলাম, এবং এরপরে আছে ক্লোজ। আমরা যদি এটাকে বন্ধ করতে চাই এই উইন্ডোটাকে, তাহলে এখানে ক্লোজে ক্লিক করব। এই ক্লোজ করার পরে আমাদের আগে যে আমরা কম্পিউটার বেসিক টু এক্সপার্টের রুটম্যাপটা ওপেন করেছিলাম তা বন্ধ হয়ে গেল। তারপর আমরা আবার ফাইল মেনুতে ক্লিক করলাম। এরপর আছে ইনফোর মধ্যে তেমন কোনো কাজ আমাদের করতে হয় না। তারপরে আমরা যাই রিসেন্টে আমাদের কাজ হচ্ছে আমরা রিসেন্টলি যে কয়টি ফাইলে কাজ করেছি তা এখানে আমাদের শো করবে, এবং কি কি লোকেশনে আপনি ফাইলগুলো সেভ করেছেন রিসেন্টলি এই সবগুলো লোকেশন সহ দেখাবে আপনাকে। এই ছিল রিসেন্টের কাজ। তারপরে আমরা যাই নিউ, অর্থাৎ কোনো ডকুমেন্টকে আমরা যদি কী ধরনের ডকুমেন্ট নিব, কী ধরনের টেমপ্লেট ব্যবহার করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখব,
এটার উপর এই টেমপ্লেটগুলো উপর ডিপেন্ড করে আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করে থাকি। আমরা সাধারণত নর্মালি ব্ল্যাঙ্ক ডকুমেন্টগুলো ইউজ করে থাকি। তার জন্য আমরা আপনার প্রয়োজন অনুসারে আপনি যে ধরনের ডকুমেন্ট চান তা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম এবং ক্রিয়েটে ক্লিক করলাম। নাও এই ছিল নিউ এ কাজ। তারপর আছে প্রিন্ট, অর্থাৎ একটা ডকুমেন্টকে আপনি প্রিন্ট করার জন্য আপনি এই প্রিন্ট অপশনটা ব্যবহার করবেন। এখন প্রিন্টের প্রথম অপশনে আছে কপি, অর্থাৎ এই প্রিন্টটা আপনি কয় কপি করবেন। আপনি যদি মনে করেন এখানে 10 কপি আপনার প্রিন্ট প্রয়োজন, অর্থাৎ আপনি প্রশ্ন তৈরি করছেন, ধরুন এটা একটা প্রশ্ন, তাহলে এখানে প্রশ্ন করছেন, এখানে আপনি 10 লিখে দেন, তাহলে এখানে তারপরে আপনার প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন আপনি যে প্রিন্টারটি ব্যবহার করছেন। তারপর এখানে পেজ সেটআপের কিছু কাজ আছে। পেজ সেটআপ বলতে আপনার পেজটা প্রশ্নটা কীভাবে তৈরি হয়ে বের হবে, এটা কি লম্বালম্বি বের হবে নাকি পাথালি আকারে বের হবে। এখানে যদি আপনি পোর্ট্রেট দেন তাহলে আপনার প্রশ্নটা হবে লম্বালম্বি। তারপর যদি আপনি ল্যান্ডস্কেপ ইউজ করেন তাহলে এটি পাথালি হয়ে বের হবে প্রশ্নটা। আমরা নর্মালি যখন এক্সেলে কাজ করি তখন এই ল্যান্ডস্কেপটা বেশি ব্যবহার করি। এছাড়া আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পোর্ট্রেটটি বেশি ব্যবহার করি, যেহেতু আমরা প্রশ্ন করব তাই আমরা পোর্ট্রেটটাই বেশি ইউজ করি। আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি ইউজ করতে পারেন। তারপর আছে এখানে পেপার সাইজ, যখন আপনি প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন তখন এটি কী ধরনের পেপার সাইজ হবে। আমরা নর্মালি A4 সাইজ পেপারই ব্যবহার করি বেশি, তাই আমরা A4টা সিলেক্ট করে দেব, তারপর ওকেতে ক্লিক করব। এই ছিল প্রিন্টের কাজ। যেহেতু আমাদের এখানে কোনো প্রিন্টার লাগানো নেই তাই আমরা প্রিন্ট করে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তারপর আছে সেভ অ্যান্ড সেন্ড। সেভ অ্যান্ড সেন্ড আমরা ব্যবহার করি অনেক সময় একটা ফাইলকে অন্য ফাইলে কনভার্ট করতে হয়, যেমন এই যে সেভ অ্যাজ এ PDF, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইলকে আপনি ডিরেক্টলি এখানে PDF-এ রূপান্তর করবেন। এছাড়াও অনেক ধরনের ফাইলে রূপান্তর করা যায়, আপনি পরে দেখে নেবেন, না হলে কমেন্ট করবেন, এ নিয়ে আমরা আরেকটি ভিডিও বানাবো। তারপর আছে হেল্প, এগুলোকে তেমন কাজ করতে হয় না। তারপর এখানে আছে অপশন, এই অপশনে অনেকগুলো কাজ করতে হয়, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন আছে, তা এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি না। পরবর্তী কোনো সেটিংয়ে আমরা এই অপশনে কাজগুলো করব। তারপর আছে এক্সিস্ট, অর্থাৎ আপনি এই ফাইল থেকে যদি বাইরে হয়ে যেতে চান তাহলে এক্সিস্টে ক্লিক করবেন। না আমরা এখানে আর ক্লিক করছি না। তারপর আমরা হোম অপশনে চলে যাই। এখানে হোম অপশনের মধ্যে প্রথমে আছে ফন্ট বক্স। প্রথমে আমরা একটি লেখাকে লিখি। আমরা লিখলাম বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। নাও আমরা চাইতেছি এই লেখাটা অন্য ফন্টে হবে, তার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম Ctrl+A দিয়ে। সিলেক্ট করার পর আমরা চাইছি যে ধরনের ফন্টে আমরা চাই সেই ধরনের ফন্টে দিতে পারবো। আমরা ইংরেজি লেখার ফন্ট টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম এবং এই ফন্টটা অনেক ছোট দেখাচ্ছে, আমরা আমাদের দেখার সুবিধার্থে, অর্থাৎ এই ফ্রন্ট বক্সে থেকে আপনি যে ধরনের ফন্টটি চান তা আপনি ফন্ট অনুযায়ী দিতে পারবেন। যেহেতু ইংরেজি লেখার জন্য আমরা টাইমস নিউ রোমান্স ফন্টটা ইউজ করি, তাই আমরা এইটাই সিলেক্ট করলাম। আর এই লেখাটাকে যেহেতু একটু বড় করার প্রয়োজন, তাই এখানে দেখুন এখানে ফন্ট সাইজ আছে। এই ফন্ট সাইজ থেকে আমরা প্রয়োজন অনুসারে যে কোনো ফন্ট সাইজ নিতে পারি। যেহেতু 24 ফন্ট সাইজটাই ভালো লাগছে মোটামুটি, তাই আমরা এই 24 রাখলাম। তারপরে আছে গ্রো ফন্ট অ্যান্ড শিং ফন্ট। এখন গ্রো ফন্ট এবং শিং ফন্ট এদের কাজ প্রায় সেমই। গ্রো ফন্ট মানে লেখাকে যদি এক ফন্ট করে আপনি বড় করতে চান তাহলে এই গ্রো ফন্টে ক্লিক করবেন, যদি এক ফন্ট করে ছোট করতে চান এই শিং ফন্টে ক্লিক করে যাবেন। এই ছিল গ্রো ফন্ট এবং শিং ফন্টের কাজ। তারপরে আছে আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে আছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ হলো আপনি কি ধরনের সেন্টেন্সটি রাখবেন, অর্থাৎ আপনি যে লেখাটি লিখছেন এটি কি ধরনের হবে। যেমন আপনি যে চাইতেছেন এর সবগুলো লেখা ছোটো হাতের হবে, তাহলে এখানে লোয়ার কেস সিলেক্ট করে দিলে সবগুলো লেখা ছোটো হাতের হয়ে যাবে। এখন আপনি চাইছেন যে না
এই সবগুলো লেখা ছোটো হাতের না হয়ে সবগুলো লেখা বড় হাতের হবে। তাহলে এখানে আপার কেস সিলেক্ট করে দেবেন, তাহলে আপনি যে লেখাগুলো লিখেছেন এখানে সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। আপনি চাচ্ছেন না এই বড় হাতের লেখাগুলোও আমার কাছে ভালো লাগতেছে না, তাহলে আপনি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ইউজ করতে পারেন। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যখন ইউজ করবেন তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। এই হলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের কাজ। তারপর আরেকটি ফন্ট আছে, এটা আমরা বেশি ইউজ করি না, টগল কেস যাকে বলা হয়। এই টগল কেসটা ইউজ করলে আপনার প্রথম বর্ণটা ছোট হাতের হয়ে যাবে এবং বাকি সবগুলো ওয়ার্ড বড় হাতের হবে। এই হলো টগল কেসের কাজ। তারপরে আছে ক্লিয়ার ফরম্যাটিং। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার লেখাগুলো পুনরায় একদম ফরম্যাটিং ছাড়া হয়ে যাবে। আমরা ক্লিক করলাম, এগুলো ফরম্যাটিং ছাড়া হয়ে গেল। না আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসছি এবং আমরা চাইতেছি আমরা এই সেন্টেন্সটা চেঞ্জ করে দিই, এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডটা দিয়ে দেই, তাহলেই দেখতে একটু সুন্দর দেখাবে। তারপরে আমরা এখানে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখানে বোল্ড অর্থাৎ কোনো লেখাকে যদি আমরা মোটা করতে চাই তাহলে আমরা এই বোল্ডে ক্লিক করতে পারি। এখানে বোল্ডে ক্লিক করলে এই লেখাগুলো মোটা হয়ে যাবে। এবং আমরা যদি লেখাকে বাঁকানো করতে চাই তাহলে আমরা এখানে ইটালিকে ক্লিক করতে পারি। এটি শর্টকাটেও করা যায়। আপনি বোল্ড যদি করতে চান তাহলে কন্ট্রোল বি চাপ দেবেন। এটি শর্টকাট দেখার জন্য আপনি যা করতে চাচ্ছেন তার উপর কার্সর রাখলেই দেখা দিবে এটি শর্টকাট সহকারে। তাই আমরা চাচ্ছি এই লেখাটা মোটা হয়েছে, পাশাপাশি এগুলো বাঁকানো হবে, তাহলে আমরা ইটালিকে ক্লিক করব, লেখাটি মোটার পাশাপাশি বাঁকানো হয়ে যাবে। এটাকে বলা হয় ইটালিক। আমরা চাইতেছি এর নিচে আরেকটি ছোট্ট লাইন দেওয়ার জন্য, এটি লাইন দেওয়ার জন্য আমরা এখানে আন্ডারলাইনে ক্লিক করব, তাহলে এটি আন্ডারলাইন হয়ে যাবে। এখন আন্ডারলাইন চাইলে আপনি নিচে আন্ডারলাইনের নিচে কালার দিতে পারবেন। এখন এখানে আন্ডারলাইন কালার অথবা আন্ডারলাইন কী ধরনের আন্ডারলাইন চাচ্ছেন, মোটা আন্ডারলাইন না চিকন আন্ডারলাইন না ডটেড, আপনার পছন্দ অনুসারে আপনি দিতে পারবেন। নাও আমরা চাইতেছি আন্ডারলাইন একটা কালার দেব, কালারের জন্য মুর কালারে গেলাম, তারপর আমরা আমাদের পছন্দ মতনে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি। আমি আপাতত রেড কালারটা চুজ করলাম অ্যান্ড ওকে। এই হয়ে গেল আন্ডারলাইন কালার। তারপর আছে স্ট্রাইক থ্রো। এই স্ট্রাইক থ্রো এর কাজ হলো আমরা যদি চাই এই লেখাটিকে মধ্যে কেটে দেব, অর্থাৎ এই লেখাটা আর নেই এর বোঝানোর জন্য। অর্থাৎ আমরা এই স্ট্রাইক থ্রোটা ইউজ করি মূলত কোনো কিছু ডিসকাউন্ট বোঝানোর জন্য। অর্থাৎ পূর্বে একটা পণ্যের দাম সাপোজ 100 টাকা ছিল, 1000 টাকা ছিল, আমরা এখন এটাকে কেটে দিতে চাইতেছি। কেটে দেওয়ার জন্য আমরা এই আন্ডারলাইনটা উঠিয়ে দিই, এখানে স্ট্রাইক থ্রোতে ক্লিক করলাম, এই 1000 টাকাটা কেটে গেল। এখন চাইতেছি আমরা এটাকে মূল্য 800 টাকা রাখার জন্য। এইটাই হলো স্ট্রাইক থ্রো এর কাজ। তারপর আছে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এগুলো মূলত ইউজ করা হয় গাণিতিক প্রশ্ন করার ক্ষেত্রে। গাণিতিক প্রশ্ন করার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এরপরে যদি আমরা 2 লিখি, এটা উপরে যাচ্ছে না, এটি উপরে না যাওয়ার কারণে উপরে নিতে হলে আমাদের এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টটা ইউজ করতে হবে। আমরা a2 b2 লিখলাম কিন্তু a স্কয়ার আর b স্কয়ার হলো না। a স্কয়ার প্লাস b স্কয়ার হওয়ার জন্য আমাদের এই এটাকে 2টাকে উপরে নেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ কোনো লেখার উপরে লেখার জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তাই আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করলাম, যে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারলাম। তারপরে এখানে সাবস্ক্রিপ্টের কাজ, কোন লেখার নিচে যখন আমরা লিখতে যাব তখন এগুলো নিচে লেখার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করি। আমরা যদি এখন লিখতে চাই যে পানির সংকেত H2O, বড় হাতে লিখি H2O, এখানে 2টা থাকবে নিচে কিন্তু এই 2টা এখন উপরে, কিন্তু আমাদের 2টা দরকার নিচে। এখন যেহেতু আমাদের নিচে দরকার তাই আমরা এখানে ইউজ করব সাবস্ক্রিপ্ট। এই 2টা নিচে চলে গেল। আর সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের কাজ দিয়ে মূলত এগুলো কাজই করা হয়। এছাড়াও আপনি কোনো লেখার যদি উপরে লেখার প্রয়োজন হয় তাহলে আপনি সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, আর যদি কোনো লেখার নিচে
লেখার প্রয়োজন হয় তাহলে আপনি সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্টের পরে আছে, এটাকে বলা হয় টেক্সট ইফেক্ট, অর্থাৎ আপনি যে ধরনের কালার দিতে চান। অর্থাৎ আমি চাইতেছি এই লেখাটাকে একটা কালার দেওয়ার জন্য, ভেরিয়াস কালার দেওয়ার জন্য এই টেক্সট ইফেক্টগুলো ইউজ করা হয়। যেমন আমি চাইছি এটাকে যে কোনো ধরনের আপনি ফন্টে ইউজ করে যে কোনো কালার দিতে পারেন, টেক্সট ইফেক্ট ইউজ করতে পারেন। সাপোজ আমি এই কালারটাই চুজ করলাম, এটাই আমার কাছে ভালো লাগছে। নাও এই টেক্সট ইফেক্ট দ্বারা মূলত এ ধরনের কাজই করা হয়। আমরা এই বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই লেখাটিকে আমরা ইফেক্ট দিতে চাচ্ছি। সাপোজ এই ইফেক্টটা দিলাম, এটাই মোটামুটি ভালো লাগছে। আপনি আপনার প্রয়োজন অনুসারে টেক্সট ইফেক্ট ইউজ করতে পারেন। তারপর আছে হাইলাইট, অর্থাৎ কোনো লেখাকে বিশেষভাবে বোঝানোর জন্য। অর্থাৎ এই 1000 টাকা যে ডিসকাউন্ট, তা আমরা একটা চাইতেছি একটু হাইলাইট করে বোঝানোর জন্য। তার জন্য আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে হাইলাইট কালার ইউজ করতে পারেন। তো আমরা এখানে ইউজ করলাম হলুদ কালারটাই ইউজ করলাম হাইলাইট করার জন্য। অর্থাৎ কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য, হাইলাইট করার জন্য এই হাইলাইট অপশনটা ব্যবহার করা হয়। তারপর আছে টেক্সট কালার। এখানে আমরা সব লেখার কালার বাই ডিফল্ট হিসাবে কালো দেখতে পাচ্ছি, কারণ এখানে আমাদের কালার বাই ডিফল্ট হিসাবে অটোমেটিক ব্ল্যাক সিলেক্ট করা আছে। এখন আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে কালার সিলেক্ট করতে পারবেন। এই ছিল কালারের কাজ। তারপর আছে বুলেট, নাম্বার, এগুলো আমাদের বেশি দরকার পড়ে না। অনেক সময় আমরা ক্রমানুসারে লেখার জন্য এই বুলেটগুলো ইউজ করে থাকি। তো প্রথমে আমি মোটামুটি ক্লিপবোর্ডতে মিস্টেক করে গেছিলাম, তো তাই আমরা এটাকে লেখাটাকে কপি করলাম, এবং কপি করার পর এখানে কপি অপশনটা, আমাদের পেস্ট অপশনটা জীবিত হয়ে গেছে। কপি করার দুই ধরনের ওয়ে আছে। এখন আপনি পুরো লেখাটাকে সিলেক্ট করবেন, এখন সিলেক্ট করারও দুই ধরনের উপায় আছে। আপনি সরাসরি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, আবার কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারেন। কিবোর্ড দিয়ে সিলেক্ট করার জন্য শিফট চেপে আমাদের লেফট এরো কি, যে কিবোর্ডে যে এরো কিগুলো আছে, মুভমেন্ট কি আমরা যাকে বলে থাকি, এই এরো কিগুলো শিফট চেপে যদি আমরা বাম দিক থেকে সিলেক্ট করতে চাই, ডান দিক থেকে বাম দিকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা লেফট এরো কি শিফট চেপে প্রেস করতে থাকবো, তাহলে এভাবে একটি একটি করে সিলেকশন করা যাবে। আমরা লেখাটাকে সিলেকশন করলাম। তারপর এই যে এখানে দেখেন কপি অপশন দেখা যাচ্ছে, কাট অপশন দেখা যাচ্ছে, তারপর এখানে আছে ফরম্যাট পেইন্টার। এখানে যদি আপনি এই লেখাটিকে এখান থেকে কেটে নিতে চান, তাহলে এখানে কেচি আইকনে ক্লিক করলেই কাট হয়ে যাবে। কাট করলে তারপরে এটি কপি হিসাবে থেকে যাবে। আপনি চাইলে আবার পুনরায় এখানে পেস্ট করতে পারেন, অথবা অন্য কোথাও পেস্ট করতে পারেন। আমরা চাইছি এখানে, যেহেতু আমরা এই কাট কপি পেস্টটা প্রথমে দেখাই নাই, তো আমরা এখানে প্রথমেই আমরা কাট কপিটা দেখে নিচ্ছি। এখানে কেচি আইকনে ক্লিক করলাম, কাট হয়ে গেল। এখন কাট হওয়ার পর আবার আমি এখানে পেস্ট অপশনটা জীবিত হয়ে গেছে, এখানে পেস্টে যদি ক্লিক করি তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আমরা চাচ্ছি এখানে আর পেস্ট হবে না, আর একটু নিচে পেস্ট হবে লেখাগুলো। তাহলে যতবারে আমাদের পেস্ট করা পর্যন্ত হয়, এখন খালি পেস্টে ক্লিক করলেই এগুলো পেস্ট হতে থাকবে। তো তারপর আমরা এই লেখাগুলোকে আবার চাইছি কপি করার জন্য আবার এই লেখাগুলোকে সিলেক্ট করলাম মাউস দিয়ে, তারপর আবার কপিতে ক্লিক করলাম, সবগুলো লেখা কপি হয়ে গেছে। এখন আমরা চাইলে যে নিচের লাইনে পেস্ট করি, পেস্ট অপশনে ক্লিক করি, অথবা আমরা কন্ট্রোল বি প্রেস করি কিবোর্ড থেকে, তখন 3 লাইন করে পেস্ট হবে। 3 লাইন পেস্ট হওয়ার কারণ হলো আমি এখানে একেবারে 3 লাইন কপি করছি। অর্থাৎ আপনি যদি এখন সবগুলো লাইন কপি করেন, তাহলে সবগুলো লাইন একেবারে পেস্ট হবে। তারপর আছে ফরম্যাটিং, অর্থাৎ আমি যে এখানে যে ফরম্যাটটা ইউজ করছি, এই ফরম্যাটটা আমার কাছে উপরেরটাই ভালো লাগছে, নিচে এটা সুন্দর দেখা যাচ্ছে না। তাহলে এই ফরম্যাটটা আমি এখান থেকে কপি করতে পারি, যে এই ফরম্যাটটা আমি এখানে রাখলাম, তারপর এই ফরম্যাটটাই আমি এখানে ইউজ করব। তাহলে এটা উপরে পেস্ট করলে এই ফরম্যাটটা এখানেও হয়ে গেল। এইটাই ছিল ফরম্যাটিংয়ের কাজ। আশা করি আপনারা কাট, কপি, পেস্ট বুঝতে পারছেন।
আবার ফরম্যাটিং বলতে পারে কপি করে নিতে হয়। ও সরি, আমরা এই ফরম্যাটটা কপি করে ফেলছিলাম, যার জন্য এটা হয়ে গেছে। ফরম্যাটটার জন্য আমরা আবার পূর্বেই লেখাটা কপি করলাম, এটা ফরম্যাটিং করলাম এবং এখানে একটু বেশি সিলেক্ট হয়ে গেছিল। তারপরে আমরা দেখি এখানে আছে ফন্ট বক্সের কাজ শেষ এবং ক্লিপবোর্ডটা দেখানো হয় না। এখানে ক্লিপবোর্ড অর্থাৎ আপনি কোন লেখা যদি কপি করেন তাহলে এখানে তা ক্লিপবোর্ডে থেকে যাবে। অর্থাৎ আমরা এই বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এইটা এক লাইন কপি করলাম। কপি করার পর যদি এখানে কপি আইকনে ক্লিক করি তাহলে আমরা নিচে আবার দেখতে পারবো যে বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। তারপর আমরা এই H2O কেও আবার কপি করলাম। অর্থাৎ আপনি যতগুলো কপি করবেন তা এখান থেকে আবার পেস্ট করতে পারবেন গিয়ে। এখন চাইতেছেন যে আপনি এখান থেকে পেস্ট করবেন, H2O পেস্ট হয়ে গেল। এখন চাইতেছেন এখানে আপনি পেস্ট করবেন বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি আপনার চাহিদা অনুযায়ী করতে পারবেন। আচ্ছা, তারপরে ক্লিপবোর্ডটা আমরা এখান থেকে মুছে দিলি। তারপরে আছে এখানে প্যারাগ্রাফ বক্স। এখানে প্যারাগ্রাফ বক্সে তেমন কোনো কাজ নেই বলতে অনেকগুলো কাজ আছে, একদম যে নেই তেমন না। আমরা চাইছি এখানে বুলেট দেব। বুলেট বলতে এখানে যে ফোটা যে চিহ্নগুলো আছে এইগুলো আপনি ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে কোনো সিম্বলও ইউজ করতে পারেন এই বুলেট হিসাবে। যে ধরনের সিম্বল আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে চুজ করে এগুলো ইউজ করতে পারেন। তো নর্মালি আমরা এগুলোই ইউজ করি সবচাইতে বেশি বুলেট হিসাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন। আমরা বুলেট দেওয়ার জন্য এই পুরোটা লেখাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা বুলেটে ক্লিক করলাম। 3টি লাইনের জন্য 3টি বুলেট চিহ্ন এসে গেল। আমরা এখন চাইতেছি এই বুলেট চিহ্নগুলো না দিয়ে অন্য বুলেট চিহ্ন ইউজ করতে। অন্য বুলেট চিহ্ন ইউজ করার জন্য আমরা আবার এই বুলেট চিহ্ন গেলাম এবং এখানে শূন্যর মতো যে বৃত্তের মতো যে চিহ্নটা এটা ইউজ করলাম। আমরা চাইতেছি এটাও ভালো লাগতেছে না আমাদের এই চিহ্নটা ইউজ করতে, তাহলে আপনি এটাও ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনার যে কোনো বুলেট আপনি ইউজ করতে পারেন। এই হলো বুলেটের কাজ। তারপর বুলেটের পরে রয়েছে নাম্বারিং। অর্থাৎ আপনি চাইছেন যে এই টিক চিহ্নগুলো না দিয়ে এই প্রত্যেকটি লেখা একটা নাম্বার অনুযায়ী সাজানো হোক। তার জন্য আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 1 2 3 আপনার প্রয়োজন অনুসারে আপনি কী ধরনের নাম্বার চান, অথবা ABCD ইউজ করতে চান, ছোটো হাতের না বড় হাতের, এটা সবগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমরা 1 2 3 1 2 3 এইগুলো রাখলাম। বুলেটগুলো নাম্বারিং গেল। তারপরে এটা তেমন ইউজ করতে হয় না, আমরা করি খুবই কম, কারণ এটা স্টাইলটা ইউজ করলে কেমন সবগুলো এলোমেলো লাগে। আচ্ছা, তারপর রয়েছে টেক্সট অ্যালাইন না এখানে কয়েকটা ডিক্রিজ আর ইনক্রিজ ইনডেন্ট বাকি রয়ে গেছে। অর্থাৎ আমরা চাইছি এই লেখাগুলোকে একটু সরানোর জন্য, মুভমেন্ট করার জন্য। আমরা যদি এই লেখাগুলো ডানে সরাতে চাই ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করব, তাহলে কি এগুলো সরে যাবে। অর্থাৎ ডানে বামে মুভ করার জন্য যদি আবার ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করি তাহলে বামে দিকে সরে আসবে। এটি ছিল ইনক্রিজ ইনডেন্ট অ্যান্ড ডিক্রিজ ইনডেন্টের কাজ। আশা করি বুঝতে পারছেন। তারপরে আছে শর্ট। এই শর্টটা বোঝানোর জন্য আমরা নিচে কিছু লাইন লিখে 1 2 3 লিখে, অথবা 1 2 1 3 2 তারপরে 5 4 এই সবগুলো লেখা আমরা এলোমেলো করে লিখছি। এখন যদি আমরা এটাকে সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ এটি ইউজ করা হয় মূলত কোনো রেজাল্ট শিটে কে সবার চেয়ে বেশি নাম্বার পেয়েছে, কে সবার চেয়ে কম নাম্বার পেয়েছে, ক্রমানুসারে কে সবচাইতে বেশি নাম্বার পেয়েছে, তারপরে কে, এভাবে সাধারণ জন্য এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা ইউজ করা হয়, এই শর্টটা ইউজ করা হয়। এই যে অ্যাসেন্ডিং, আপনি যদি চান যে এই সংখ্যাগুলো যে 1-এর পরে 2 3 4 পর্যায়ক্রমে আসবে, তাহলে আপনি এই অ্যাসেন্ডিং ইউজ করতে পারেন। এই যে অ্যাসেন্ডিং এখানে সিলেক্ট করা আছে,
তারপর এখানে যেহেতু এটি 1 2 3 4 এগুলো নাম্বার, তাহলে আপনি এখানে নাম্বার ইউজ করতে পারেন। যদি এগুলো লেখা হতো তাহলে আপনি টেক্সট ইউজ করতে পারতেন। যেহেতু এটা নাম্বার, এখন নাম্বারই আমরা সিলেক্ট করলাম। এখন যদি চাই আমরা এগুলো বড় সংখ্যা সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে অথবা সর্বোচ্চ বড় সংখ্যা কোনটি এটি সবার উপরে থাকবে বা সবার নিচে যে এটি আসবে, তাহলে আমরা এখানে ডিসেন্ডে ক্লিক করে ওকে ক্লিক করব। তাহলে দেখেন 5 সবার যে বড়, তাই 5 সবার উপরে, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1। এখন আমরা চাইছি না, এইভাবে না, যে সবার ছোট সে সবার উপরে থাকবে। তাহলে আমরা আবার যাব এই শর্টে যাওয়ার পর এখানে অ্যাসেন্ডিং এ ক্লিক করব। অ্যাসেন্ডিং ক্লিক করার পর যদি ওকেতে প্রেস করি তাহলে এই যে 1 2 3 4 5 এভাবে সাজানো হয়ে যাবে। আমরা যদি এভাবে পর্যায়ক্রমে যদি 1 2 গুলোকে ভুল করেও লিখি, তারপরে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ ক্লিক করি, তাহলেও এগুলো সব ঠিক হয়ে যাবে অটোমেটিক। তো এগুলো নিয়ে এখানে বেশি আলোচনা করছি না, এক্সেল ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তারপরে আছে প্যারাগ্রাফ, অর্থাৎ যে আপনি যে দেখতে চান যে এই পেজগুলো আপনি লিখলেন এটার মধ্যে কতটা প্যারাগ্রাফ আছে। এগুলো আমাদের তেমন ইউজ করতে হয় না, কারণ এগুলো দেখারও আমাদের বেশি প্রয়োজন হয় না যে এখানে কতগুলো প্যারাগ্রাফ আছে। এখানে স্পেস আছে 2টা, তো এজন্য এগুলো প্যারাগ্রাফ হিসাবে কম্পিউটার কাউন্ট করে নিয়েছে। না, আমরা প্যারাগ্রাফ অপশনটা উঠিয়ে নিলাম। তারপর আছে টেক্সট অ্যালাইন, অর্থাৎ আপনি লেখাটা কোন দিকে মুভ করার জন্য এই টেক্সট অ্যালাইনগুলো ইউজ করা হয়। আমি সাপোজ 1 দিয়ে দেখাচ্ছি। 1 আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে কপি করে এখানে পেস্ট করলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে কেটে 1টা কেটে দিই। আচ্ছা, এখানে চাইতেছে আমরা এই লেখাটা ডান দিকে থাকবে, ডান দিক থেকে প্রদর্শিত হবে। এখানে ডান দিকে প্রদর্শন হওয়ার জন্য আমরা যদি এখানে টেক্সট অ্যালাইন রাইট এতে ক্লিক করি তাহলে লেখাটা ডান দিকে চলে যাবে। আমরা যদি চাই না এটা ডান দিকে থাকবে না, এটা মধ্যে থাকবে, তাহলে মধ্যে থাকার জন্য আমরা টেক্সট অ্যালাইন সেন্টার এটাতে যদি ক্লিক করি তাহলে লেখাটা মাঝামাঝি চলে আসবে। আমরা যদি চাই না এটা লেখাটি মাঝামাঝি সুন্দর লাগছে না, এটা বাম সাইডেই সুন্দর লাগবে, তাহলে এখানে আবার টেক্সট অ্যালাইন লেফট এটাতে ক্লিক করতে পারি। এগুলো আবার শর্টকাটেও করা যায়। আপনি যদি কন্ট্রোল এল দেন তাহলে এটা বাম সাইডে চলে আসবে, যদি আপনি কন্ট্রোল আর দেন তাহলে এটি ডান সাইডে চলে যাবে, যদি আপনি কন্ট্রোল ই দেন তাহলে এটি মাঝখানে চলে যাবে। আপনি সবগুলো শর্টকাট জানার জন্য আপনি যে যা করতে চাচ্ছেন টেক্সট অ্যালাইনের উপরে কার্সর রাখলে, মাউস কার্সর পয়েন্টার রাখলেই এটি দেখিয়ে দিবে। তারপর আছে জাস্টিফাই, আপনি যদি চান লেখাগুলো সবগুলো সমান করতে সব সাইড দিয়ে, তাহলে সবগুলো লেখা সিলেক্ট করবেন এবং জাস্টিফাই ক্লিক করবেন, তাহলে জাস্টিফাই হয়ে যাবে। তো তারপর আছে লাইন স্পেসিং। আমরা লাইন স্পেসিংটা দেখানোর জন্য আমরা এই সবগুলো লেখাকে সিলেক্ট করব এবং এদের মধ্যে যে ব্যবধান আছে তা আমরা কমানোর চেষ্টা করব। নাও আমরা এই সবগুলো লেখাকে সিলেক্ট করলাম এবং লাইন স্পেসিং অপশনে ক্লিক করলাম। এখানে বাই ডিফল্ট হিসাবে 1.5 সিলেক্ট করা আছে, আমরা 1.0 ইউজ করলাম, তাহলে আমাদের লেখার ব্যবধান কিছুটা কমছে। আমরা যদি চাই আরও ব্যবধান বাড়ানোর জন্য তাহলে এভাবে আমরা বাড়াতে পারি পর্যায়ক্রমে, কিন্তু লাইন স্পেসিং আমাদের বাড়ানোর প্রয়োজন হয় না, সচরাচর আমাদের কমানোর প্রয়োজন হয় সবথেকে বেশি। লাইন স্পেসিং আরও কমানোর জন্য আমাদেরকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাও ইউজ করতে পারি, অথবা লাইন স্পেসিং অপশনও ইউজ করতে পারি। এখানে 10 স্পেল থেকে আমি 0 করে নেব, অটো রাখতেও পারেন অথবা 0 করে দেবেন, তারপর এখানেও 0 করে দেবেন। এখানে বাই ডিফল্ট হিসাবে 1.5 শো করছে, এখানে এটাই থাক। 1.5 অনেক কমে গেছে না, আমাদের এত দরকার নেই, আমরা বাই ডিফল্ট হিসাবে 1.15 রাখলাম। এটি লেখাটাকে অনেক সুন্দর দেখায়। অর্থাৎ আপনি যে কোনো প্যারাগ্রাফ লেখার পর যদি আপনার মনে হয় এখানে লাইন স্পেসিং অনেক বেশি হয়ে গেছে, কমানোর প্রয়োজন, তাহলে এখান থেকে আপনি লাইন স্পেসিং অপশন থেকে আপনার যতখানি প্রয়োজন তা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর আছে শেডিং। শেডিং ইউজ করা হয় এখানে হাইলাইট এবং শেডিং, এগুলো দুইটাকে একরকম দেখতে লাগলেও কিন্তু দুইটা কাজ করে দুই রকম। আমরা এই লেখাটাকে চাইতেছি একটা শেডিং ইউজ করতে। শেডিং কালার হিসাবে আমি এখানে ইউজ করলাম, কি ইউজ করা যায়, ব্লু কালারটা ইউজ করলাম। লেখাটাকে বেশ সুন্দর লাগছে না, গ্রিন কালারটা ইউজ করি, গ্রিন কালারটা ইউজ করলাম। ইউজ করার পর এখন
আপনি যখনই একটা লাইনে শেডিং দেবেন তখন এটি পুরো লাইনটাকে নিয়ে নেবে। আর যদি হাইলাইট করেন, যে লেখাটাকে হাইলাইট করবেন সেই লেখাটি কি শুধু হাইলাইট হবে, যে এখানে হাইলাইট করলাম। আর এখন যদি চাই আমরা এটাকে শেডিং দেব, শেডিং দিলে এটা পুরো লাইন সহ নিয়ে নেবে। এটি দেখা যাচ্ছে না, আমরা এটাকে দেই। অর্থাৎ শেডিং কাজ করে পুরো লাইন জুড়ে, এবং হাইলাইট কোনো লেখাকে, স্পেসিফিক লেখাকে আকর্ষণীয় করার জন্য এই হাইলাইটটা কাজ করে। এগুলো হাইলাইট। তারপর আছে টেক্সট বাউন্ডারি। টেক্সট বাউন্ডারি কাজ হলো আমরা যে টেক্সট বর্ডারগুলো দিয়ে থাকি, যেমন এখানে বটম বর্ডার যদি দেই তাহলে লেখার নিচে বর্ডার পড়বে। আমরা একটা কন্ট্রোল জেড দিয়ে ব্রেকে চলে আসলাম। এখন আমরা যে চাইছি এখানে বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এইগুলোর চারিদিকে একটা বর্ডার থাকবে। আমরা চাইতেছি চারিদিকে এই লেখার বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে বটম বর্ডার যে অপশন আছে এখানে ক্লিক করব এবং বর্ডার অপশনে ক্লিক করব। বর্ডার অপশনতে অল বর্ডার, যদি আমি চারিদিকে বর্ডার দিতে চাই তাহলে অল বর্ডার, যদি ডান দিকে বর্ডার দিতে চাই তাহলে রাইট বর্ডার, যদি উপরে বর্ডার দিতে চাই তাহলে টপ বর্ডার, যদি আমি চাই যে না টপ বর্ডার না চারিদিকেই বর্ডার থাকবে তাহলে কি এই অল বর্ডারটা ইউজ করব। এই যে এখানে যখন আমি অল বর্ডারটা ইউজ করলাম লেখাটা সবটাই বর্ডার নিয়ে নিল। তারপরে আছে স্টাইল। এই স্টাইলটা আমাদের বেশি ইউজ করা হয় না, লাগেও না বেশি ইউজ করা। স্টাইলগুলোর মধ্যে আপনি এই লেখাগুলো যে স্টাইল দিতে চান তা আপনি দিতে পারবেন। আমরা চাইছি এক একটি স্টাইল ইউজ করে দেখতে পারেন আপনি আপনার প্রয়োজন অনুসারে। আচ্ছা, এখানে আপনারা এই স্টাইলগুলো দেখে নেবেন। তারপর আছে চেঞ্জ স্টাইল। এই চেঞ্জ স্টাইলে মোটামুটি কিছু কাজ আছে। চেঞ্জ স্টাইল আমরা লেখাটাকে সিলেক্ট করি এবং আমরা চাইলে এই লেখাটার এখান থেকে কোনো কালার দিতে পারি। চেঞ্জ স্টাইল এটি পুরো কাজ করে আপনার পুরো পেজ জুড়ে, এটা কোনো লেখার উপর স্পেসিফিক লেখার উপর কাজ করে না। আমি যদি এখানে স্টাইল দিই, যে স্টাইল কালার দিই, আপনি এটি পুরো লেখা জুড়েই কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তারপর আছে ফ্রন্ট কী ধরনের ফ্রন্ট আপনি ইউজ করবেন পুরো লেখা জুড়ে এগুলো কাজ করবে। এগুলো তেমন চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। তারপর আছে ফাইন্ড। এখানে আমরা ফাইন্ডের কাজগুলো দেখি। আমরা ফাইন্ডে দেখার জন্য আমরা এখানে ফাইন্ড অপশনে ক্লিক করলাম। ফাইন্ড অপশনে ক্লিক করার পর স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখাচ্ছে, আমরা এটাকে কেটে দিলাম। ফাইন্ডে আবার ক্লিক করলাম এবং এখানে লিখলাম আমরা কি খুঁজতে চাচ্ছি। আমরা এখানে খুঁজতে চাচ্ছি বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন লেখাটাকে আমরা কপি করি। এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে ফাইন্ড সার্চ ডকুমেন্টটিকে পেস্ট করলাম অ্যান্ড সার্চ ক্লিক করলাম। এই যে এখানে অ্যাপ্লিকেশন লেখাটা সার্চ ক্লিক দেওয়ার সাথে সাথে অপশন অ্যাডভান্স রিপ্লেস গোটোতে ক্লিক করি। তারপর এখানে গোটোতে ক্লিক করার পর ফাইন্ডের জায়গায় এখানে লিখবো ফাইন্ড হট কি খুঁজতে যাচ্ছি আমরা। এখানে খুঁজতে যাচ্ছি অ্যাপ্লিকেশন, কন্ট্রোল বি দিলাম। তারপরে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। এই যে এখানে দেখেন অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে সবগুলো দেখিয়ে দিচ্ছে। যেহেতু এটা একটা কালার করা, এখানে শেডিং দেওয়া, এটাকে আমরা উঠিয়ে দিই। এটা সিলেক্ট করে নিই, এটা উঠাই দিই, উঠে গেছে। এখানে আবার যদি আমরা দেখতে চাই তাহলে ফাইন্ড নেক্সট, এই যে এখানে ধরছে। আমরা আবার যদি ফাইন্ড নেক্সট দিই, এই যে এখানে ধরছে যেখানে অ্যাপ্লিকেশন আছে। আমরা যদি এখানে রিপ্লেস করতে চাই অ্যাপ্লিকেশন জায়গাত অন্য কিছু লিখে দিব, তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেশন জায়গাত কি লেখা যায় বেসিক কম্পিউটার অফিস 2022 লিখে দিই, 2022। তারপর এখানে যদি রিপ্লেস অল ক্লিক করে যেখানে এই অ্যাপ্লিকেশন লেখাটি আছে সব জায়গায় 2022 হয়ে যাবে। আমি আপাতত রিপ্লেস অলই ক্লিক করলাম, ওকে। এখন আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন লেখাটা আর কোথাও দেখা যাচ্ছে না।
এই অ্যাপ্লিকেশন লেখাটা যেখানে ছিল সবগুলো লেখা 2022 হয়ে গেছে। এটা ছিল মূলত ফাইন্ডের কাজ। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দুইটা একসাথে দেখে দিচ্ছে, অর্থাৎ কোন কিছু খোঁজার জন্য এই ফাইন্ডটা ইউজ করা হয়। এখন যে আমি খুঁজতে চাই এখান থেকে, সাপোজ আমি এখান থেকে খুঁজতে চাচ্ছি 800 লেখাটা যেখানে আছে 800, এই যে এখন 800 লেখার সাথে এই যে এখানে দেখা দিচ্ছে 800 লেখাটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা যদি এখান থেকে খুঁজে চাই H2O স্কোয়ার দেওয়া যায় না, আমরা 2 যেখানে আছে সেই লেখাটা দেখতে চাচ্ছি, তাহলে 2তে ক্লিক করলাম। এই দেখেন 2 কোথায় কোথায় আছে, সব 2 হলুদ মার্ক হয়ে আছে, এই 2 সবগুলো 2। এই ছিল মূলত ফাইন্ডের কাজ। তারপর রিপ্লেসের কাজ তো আপনাদের দেখালামই, অর্থাৎ আমরা চাইতেছে এই 2 যেখানে আছে সেখানে 3 হয়ে যাবে। এখন 3 হওয়ার জন্য আমরা এখানে 2 জায়গায় যদি রিপ্লেস উইথের জায়গায় যদি 3 লিখে দিই, তাহলে আমরা এখানে রিপ্লেস অল ক্লিক করলে 2 যেখানে আছে সবখানেই 3 হয়ে যাবে। ক্লোজ করে দিলাম। এই দেখেন যে পুরো পেজ আর কোনো 2 পাবেন না, সব জায়গায় 3 হয়ে গেছে। এই ছিল রিপ্লেসের কাজ। তারপর হচ্ছে সিলেক্ট অল আপনি মাউস দিয়ে করতে পারেন, এভাবে মাউস ড্র্যাগ করে করতে পারেন, অথবা কন্ট্রোল এ দিলেও সিলেক্ট অল হয়ে যাবে, অথবা আপনি চাইলে যে এখান থেকে সিলেক্ট অল ক্লিক করতে পারেন। সিলেক্ট অল দিলে এই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আছে সিলেক্ট অলের পর আছে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আমাদের এখানে যদি কোনো ছবি থাকতো তাহলে এই ছবিকে সিলেকশন করার জন্য এই সিলেক্ট অবজেক্ট আমরা ব্যবহার করতাম। তারপর সিলেক্ট অল টেক্সট উইথ দ্য সিমিলার ফরম্যাটিং, অর্থাৎ যদি এই সবগুলো ফরম্যাট ঠিক রাখার জন্য আপনি যদি কন্ট্রোল এ দ্বারাও সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে যদিও কাজ করেন তাহলেও সমস্যা হবে না। আশা করি ক্লাসটি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।